দর্শক, প্রতিদিনের খেলার খবরে থাকে ম্যাচের জয় পরাজয়ের তথ্য আর টকশোতে আলোচনা পর্যালোচনা। কিন্তু এতে কি খেলা সংক্রান্ত আপনাদের ক্ষুধা মেটে? অবশ্যই না। আর সে কারণেই আমরা সাজিয়েছি আমাদের নতুন আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এস এম আব্দুল শাকুর। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস ল্যাক্রোস প্রদর্শনী খেলা 2025। বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠানে ছিল আবেগ আর উদ্দীপনার মিশ্রণ। খেলোয়াড় কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উত্তরা এপিবিএন মাঠ। বৈরী আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাঠের এক কোণে প্র্যাকটিস করছেন খেলোয়াড়েরা। চোখে মুখে আবেগ আর উদ্দীপনার মিশ্রণ। নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য পূরণের প্রত্যয়ে এগিয়ে যেতে চায় তারা। যোগ্যতার প্রমাণ দিতে চায় খেলার মাঠে। তাই টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের একটু প্রস্তুত করে নেয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান দিবস ল্যাক্রোস প্রদর্শনী খেলা। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রদর্শনী খেলায় প্রথমে নারীদের দুটি দল মুখোমুখি হয়। নারায়ণগঞ্জ জেলা নারী দল ও ঢাকা জেলা নারী দলের খেলায় আগত দর্শকেরা উপভোগ করেন। এ সময় বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, এটির মূল উদ্দেশ্য হলো আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। সেই ঐক্যতার প্রকাশ হিসাবে বিজয় এবং বিজেতা যখন ঐক্য হিসাবে একসাথে কাজ করবে, সেই ঐক্যটি আমরা পৌঁছে দিতে চাই বাংলাদেশের জনগণের কাছে। এবং বাংলাদেশের জনগণের মাধ্যমে আজকে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যেটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই অভ্যুত্থানের মাধ্যমেই সেই মেসেজটি আমরা দিতে চাই। বিশ্বের অনেক ধরনের খেলা আছে, সব খেলাই কিন্তু অলিম্পিকে খেলা হয় না। তো ল্যাক্রোসটি অলিম্পিকে খেলা হয় এবং এটি একটি খুব পুরাতন খেলা। এটি 1100 শতাব্দীর দিকে এই খেলাটি সারা বিশ্বে খেলা হতো। তো এখন যখন আমরা দেখলাম অলিম্পিকে আবার নতুন করে ল্যাক্রোসটি ইনক্লুড হয়েছে, তা আমরা চিন্তা করলাম যে বাংলাদেশের ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের একটি রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকুক। আমরা এই ল্যাক্রোসটিকে সারা বাংলাদেশে খেলার জন্য উদ্বুদ্ধ করব এবং ল্যাক্রোস খেলোয়াড় তৈরি করব। আমরা বিদেশ থেকে প্রশিক্ষক নিয়ে আসছি। এই ফেডারেশনটা অত্যন্ত ভালো করবে এবং আগামী দিনে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করার ক্ষেত্রে যেরকম একটা নেতৃত্ব প্রয়োজন, সেটা আমি মনে করি আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহোদয় দিতে পারবে। এ সময় বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক এস এম ইমাম হোসেন সোহাগ। গত 24 গণ অভ্যুত্থানের আগে আমরা এটি নিয়ে অনেক চেষ্টা করেছি এবং একটি অ্যাসোসিয়েশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যত প্রকার চেষ্টা আমরা সেটা করেছি। বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশনের 94তম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা 94তম দেশ। আমরা এশিয়ান কনফেডারেশন ল্যাক্রোস যেটা, সেটিতে আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি। প্রদর্শনী খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দল 12-1 গোলে নারায়ণগঞ্জ জেলা পুরুষ দলকে পরাজিত করে। অন্যদিকে নারী বিভাগে ঢাকা জেলা নারী দল 3-0 গোলে নারায়ণগঞ্জ জেলা নারী দলকে হারায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং 2024 সালের জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের পিতা বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাফিজুর রহমান সহ কর্মকর্তারা। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
আন্তর্জাতিক মানের অবকাঠামো নিয়ে একসময় দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। উন্নত মানের ইনডোর অনুশীলন সুবিধা থাকলেও এই আন্তর্জাতিক ভেন্যুটি এখন কার্যত পরিত্যক্ত। ক্রিকেট প্রেমীরা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন। আন্তর্জাতিক মানের অবকাঠামো নিয়ে একসময় দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আইসিসি স্বীকৃত এই ভেন্যুতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের একাধিক আন্তর্জাতিক ম্যাচ। উন্নত মানের ইনডোর অনুশীলন সুবিধা থাকলেও এই আন্তর্জাতিক ভেন্যুটি এখন কার্যত পরিত্যক্ত। স্থানীয় ক্রিকেটাররা কাদা মাটি মাখা বিভিন্ন মাঠে অনুশীলন করতে বাধ্য হচ্ছেন। আসলে মাঠের অভাব। আমরা শুধু ছেলেমেয়েদেরকে প্র্যাকটিসটাই করাই, গেম খেলানোর মতো আমাদের ব্যবস্থা নেই। প্র্যাকটিস আর গেমটা কিন্তু দুই রকম। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, কিন্তু গেম যদি না খেলায় তাহলে বাচ্চাদের মধ্যে গেম প্ল্যান আসে না। আমাদের এজ লেভেলগুলো দেখে আপনারা তাকান, আমাদের লাস্ট 3-4 বছর আমাদের বগুড়া এজ লেভেল, আর লাস্ট 2 বছর আমরা 14 চ্যাম্পিয়ন হয়েছি, লাস্ট 3 বছর আমরা 16 চ্যাম্পিয়ন হয়েছি, ডিভিশন চ্যাম্পিয়ন। আর 18 আমরা লাস্ট ইয়ার হয়তো সেমিফাইনালে, লাস্ট ইয়ার আমরা সেমিফাইনাল খেলেছি। তো আমাদের বগুড়ার ক্রিকেট আরও উন্নত হবে যদি আমরা একটা প্র্যাকটিস করার মতো ভালো একটা মাঠ পাই। বগুড়ার ক্রিকেট ইতিহাসে ইতোমধ্যেই যোগ হয়েছে কিছু নাম। এখনকার মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, জাতীয় দলে খেলছেন পেসার শফিউল ইসলাম সুহাস, বর্তমানে আছেন তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম। শুধু পুরুষ দলেই নয়, নারী ক্রিকেটেও বগুড়ার মেয়েদের আছে সরব উপস্থিতি। স্থানীয় তরুণদের স্বপ্ন জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। আমার মনে হয় আমাদের একাডেমির মাঠের উন্নয়ন করা দরকার, এবং তাছাড়া আমাদের একাডেমিতে সেরকম বোলিং মেশিন নাই, তাছাড়া জিম করার সুবিধা নেই, এবং ইনডোর থাকলেও সবসময় ইনডোরের প্র্যাকটিস করার আমাদের সামর্থ্য হয় না সেরকম। ক্লাব পর্যায়ে যদি ক্রিকেটটা আর একটু উন্নত হইতো, তাহলে ইনশাল্লাহ হয়তো আশা করা যায় আরও অনেক ভবিষ্যতে প্লেয়ার বের হবে বগুড়া থেকে। আমরা আমাদের ভিতরে আসতে দিত না, আমরা বাইরে আর কি, তখন তো ছোট ছিলাম, টেপ টেনিস প্র্যাকটিস করাতো, তো তারপরে ডেভেলপমেন্ট হয়ে এখানে আসছি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থানীয় খেলোয়াড়দের ব্যবহারের জন্য খুলে না দিলে এই সম্ভাবনাময় অঞ্চলের প্রতিভা অপচয়ই হবে বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। দর্শক, এটিএন স্পোর্টস হাইলাইটস এর সাক্ষাৎকার পর্বে আমাদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। চলুন তার সেই কথা শুনে আসি। এটা একটা অবশ্যই চ্যালেঞ্জ। আমাদের এন্ড প্রোডাক্ট হচ্ছে জাতীয় দল, এবং জাতীয় দলে এই মুহূর্তে এভারেজ এজ যদি দেখেন, সব ইয়াং প্লেয়ার এখানে আছে। এখানে আমাদের বেশ কিছু সিনিয়র প্লেয়ার রিটায়ার করে গিয়েছে, সেই জায়গাগুলো অ্যাডজাস্ট করতে হচ্ছে। তারপরে আমি মনে করি যে একটা সময়ের ব্যাপার, প্রত্যেকটা দলের পারফরমেন্স গ্রাফ কখনো উপরে থাকে, কখনো নিচে থাকে। তো এই মুহূর্তে হয়তো একটু নিচের দিকে আছে। তা আমি আশা করছি যদি ধৈর্য ধরি এবং আমরা সঠিক কাজটা করতে পারি, যদি শর্ট পিরিয়ড অফ টাইম বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স গ্রাফ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় যে সুবিধাটা, আমরা সবাই একটা ভাষায় কথা বলি, আমাদের কালচার একরকম, আমরা একইভাবে ক্রিকেট খেলি। এটা একভাবে কাজ করাটা সহজ, তবে আমাদের অ্যাকচুয়াল বাংলাদেশ ক্রিকেটের কালচারটা কি সেটা খুঁজে বের করতে হবে প্রথমে, তারপরে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। তবে আমি একটা কাজে বিশ্বাস করি, বা যে কাজটায় আমি আল্লাহর রহমতে সফল হয়েছি আইসিসিতে এবং এসএসসিতে, যে আমি সাধারণত যেটা বলে থাকি যে আমরা সকলকে স্পেস দেই কাজ করার জন্য। দর্শক, এই ছিল এটিএন স্পোর্টস হাইলাইটস এর আজকের পর্ব। কিন্তু আপনার রয়েছে অনেক প্রশ্ন বা মতামত, আপনি জানাতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন, ঠিক একই সঙ্গে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে এটিএন স্পোর্টস হাইলাইটস নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশা। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন দেশকে। আল্লাহ হাফেজ।